আচ্ছা, আমরা প্রথমে অনুপাত সমানুপাত দিয়ে শুরু করব। তার আগে একটু আলোচনা করি অনুপাত এবং সমানুপাত বলতে আমরা মূলত কি বুঝি। অনুপাত এবং সমানুপাত। অনুপাত যখন সমান হয় তখন সেটাকে সমানুপাত বলা হয়। সমান যোগ অনুপাত। অনুপাত কাকে বলে? অনুপাত মূলত দুইটি রাশির আহ ভগ্নাংশ। অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, যার দুইটি অংশ থাকবে, একটি লব এবং একটি হর। অনুপাতের প্রথম রাশিটি হবে হচ্ছে লব এবং দ্বিতীয় রাশিটি হবে হর। যদি 2:5 থাকে এটাকে আমরা লিখতে পারি 2-এর 5। এটি হচ্ছে অনুপাত। ঠিক আছে। যদি 1:2 থাকে তাহলে আমরা লিখতে পারি 1-এর 2, অর্থাৎ অনুপাতের প্রথম যে রাশি থাকবে সেটি হবে লব এবং দ্বিতীয় রাশিটি হবে হর। এখন এই অনুপাত বিভিন্ন ধরনের হতে পারে। লঘু অনুপাত হতে পারে, লঘু অনুপাত। এরপরে হতে পারে গুরু অনুপাত হতে পারে, গুরু অনুপাত হতে পারে। এরপরে হতে পারে একানুপাত, একানুপাত হতে পারে। এরপরে হতে পারে ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত হতে পারে। এর বাইরে হতে পারে দ্বিঘানুপাত হতে পারে, দ্বিঘানুপাত হতে পারে। এরপরে হতে পারে দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত। এরপরে হতে পারে মিশ্র। মাঝে মাঝে দেখবেন যে সরাসরি প্রশ্নে এরকম চেয়ে বসে যে নিচের কোনটি লঘু অনুপাত, বা নিচের কোনটি গুরু অনুপাত, নিচের কোনটি একানুপাত, কোনটি ব্যস্তানুপাত, এরকম সরাসরি প্রশ্ন চেয়ে বসতে পারে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটুকু বোঝার কিছু নেই। বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে। লঘু মানে কি? লঘু মানে তো ছোট, তাই না? বা কম, সংখ্যায় কম। তাহলে কোনো অনুপাতের প্রথম রাশিটি যদি ছোট হয় দ্বিতীয় রাশির অপেক্ষা, তাহলে এটাকে লঘু অনুপাত বলা হয়। প্রথম রাশিটি যদি দ্বিতীয় রাশি অপেক্ষা ছোট হয় তাহলে সেটাকে লঘু অনুপাত বলে। প্রথম এই রাশিটির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পূর্ব রাশি। আর পরের রাশিটির আরেকটা নাম আছে, দ্বিতীয় রাশি, এটার নাম হচ্ছে উত্তর রাশি। তো কোনো অনুপাতের যদি পূর্ব রাশি ছোট হয় উত্তর রাশি থেকে তাহলে সেটা হবে লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কি হবে? এটার বিপরীত, অর্থাৎ পূর্ব রাশি বড় হবে এবং উত্তর রাশি ছোট হবে। একানুপাত, আমরা অনুপাত দেখে বুঝতে পারছি একযোগ অনুপাত, একানুপাত। অর্থাৎ কোনো অনুপাতের মান যদি 1 হয়, 1:1 হয়, তাহলে সেটাকে এক অনুপাত বলা হয়। 1:1, তারপরে 9:9, অর্থাৎ একই সংখ্যা। 5:5, এরকম একই হবে। এখন কথা হচ্ছে যে কোনো অনুপাত কখন আমরা সেটাকে অনুপাত রূপে প্রকাশ করব। এই যে 5:5, এটাকে একদম ছোট রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ এমন ভাবে ভেঙে ছোট করতে হবে যেখান থেকে আর ভেঙে ফেলা সম্ভব না। তাহলে আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 1:1 হয়। এটি একের থেকে আর ছোট করা সম্ভব নয়। এটি হচ্ছে একানুপাত। এরপর আছে কি ব্যস্তানুপাত। ব্যস্তানুপাতের আরেকটা নাম আছে বা বিপরীত অনুপাত। আমাদের যদি একটা অনুপাত দেয়া থাকে, 1:2 যদি দেয়া থাকে, তাহলে এর ব্যস্তানুপাত হবে 2:1, অর্থাৎ যা ছিল তার উল্টোটা হবে। দ্বিঘানুপাত, অর্থাৎ কোনো অনুপাত আমাদের যদি 3-2 একটি অনুপাত থাকে তাহলে এর দ্বিঘানুপাত হবে হচ্ছে, এটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করার পরে যে অনুপাত পাবো সেটি হবে দ্বিঘানুপাত। 3-3-9, 2-2-4। এরপরে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত হচ্ছে এরকম, যদি আমাদের একটি অনুপাত 9:25 হয়,
তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এখান থেকে যে অনুপাতটি পাবো সেটি হবে আমাদের দ্বিভাজিত অনুপাত। এরপরে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে দুই বা ততোধিক অনুপাতের গুণফলের সমান। আমাদের যদি তিনটি অনুপাত 1:2, 2:5, 3:13 এরকম যদি একাধিক অনুপাত থাকে তাহলে মিশ্র অনুপাত হবে সেক্ষেত্রে মিশ্র অনুপাত হবে এই প্রত্যেকটা অনুপাতের উত্তর রাশি, সরি পূর্ব রাশি মানে প্রথম রাশি, এই রাশিগুলো গুণ করতে হবে ইস্টু এরপরে যেটা আসছে উত্তর রাশি, এই অনুপাতগুলোর উত্তর রাশি বা দ্বিতীয় রাশিটি গুণ করতে হবে। এভাবে আমরা যে অনুপাতটি পাবো সেটি হবে হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে 3 × 6, 6 অনুপাত 5 × 10, আর 10, 30 কত হয়? 5 × 10, 13, 10 কে 130। তো এটাকে কি আমরা আরো ছোট করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। 3 × 6, 6 × 2 = 12, 65। 3:65 এটি হচ্ছে আমাদের এই প্রদত্ত অনুপাতগুলোর মিশ্র অনুপাত। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা এতক্ষণ যেটুকু আলোচনা করলাম এটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এটুকু আমরা একটু মনে রাখবো, আমাদের যার কাছে যে বই আছে সবগুলো বইয়ে এরকম ইনিশিয়ালি এই আলোচনাটুকু হয়তো থাকবে, এবং এরকম কিছু প্রশ্ন প্র্যাকটিস করা আছে হয়তো, আমরা সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে। ওকে, এবার আমরা অঙ্কে চলে যাই। আমাদের প্রথম যে অঙ্কটি দেয়া আছে। জি। হুম, তুমি এখন আসো। আই এম বিজি নাও, দ্যাট ইজ বিজি। ওকে, আমরা এই অঙ্কটি দেখি। 5:12, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত হবে? তাহলে আমাদের প্রথম অনুপাত কত দেয়া আছে? 5:12। এরপরে দ্বিতীয় অনুপাত কত? 7:2। এরপরে তৃতীয় অনুপাত কত? 3:6। আমরা বলেছি যে অনুপাতকে ভেঙে একদম ছোট আকারে প্রকাশ করতে হবে, না হলে সেটাকে অনুপাত হিসেবে রাখা যাবে না। তো এখানে 3:6 আছে, তাহলে এটা কত হবে বলেন তো? আমরা যদি দুইটা অনুপাতকে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6, তাহলে আমাদের 1:2 থাকছে। তাহলে এখানে আমরা কত পেলাম? 1:2। তাহলে এর পূর্ব রাশিগুলো কত ছিল? অনুপাতের পূর্ব রাশি 5, 7 আর 1। তাহলে 5 × 7 × 1 অনুপাত। এবার উত্তর রাশি 12 × 2 × 2। তাহলে এখানে কত হবে? 5 × 7 = 35 অনুপাত 2 × 2 = 4, 4 × 12 = 48। কি ব্যাপার, ভুল হচ্ছে নাকি? স্যার অপশনে মনে হচ্ছে ভুল আছে। পেপারে হয়তো তোলার সময় প্রশ্নটা ভুল তুলেছি অথবা উত্তর ভুল লিখেছি, এরকম হতে পারে। আচ্ছা, এখানে অঙ্কটিতে হবে হচ্ছে 5:18। এখানে 5:18 হবে। ঠিক আছে। এখানে 5:18 হতো তাহলে আমাদের এই অনুপাতে এই প্রথমটি 18 হতো। হ্যাঁ।
তাহলে 18 দুগুণ 36, 36 দুগুণ 72, এখানে আমরা 72 পেলাম। ঠিক আছে, তাহলে গ নাম্বার হচ্ছে। আচ্ছা, কে যেন গ নাম্বার অপশনটি বললো উত্তর হবে? তাহলে যে কমেন্ট করলো গ নাম্বার উত্তর হবে, তাহলে সে কিভাবে করলো? হুম? এই অঙ্কটিতে কি আমাদের কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। প্রশ্ন ভাইয়া আমার প্রশ্ন প্রশ্ন নাই, আছে? তবে একটা জিনিস জানার ছিল। প্রশ্ন নাই, প্লিজ। তবে একটা জিনিস জানার ছিল। হ্যাঁ, প্লিজ। সেটা প্লিজ। হলো যে হ্যাঁ, আগে যখন বোঝাইলেন ওখানে হচ্ছে মিশ্র অনুপাত শেষে আপনি ওই যে ভাঙলেন না, হুম, হুম, যেমন হচ্ছে শেষে ভাঙলেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে হুম, আহ আহ, হুম, এখানে এখানে 12, এখানে হচ্ছে 3, 6, এটাকে আগেই ভেঙে নিলেন, হুম, 1:2 করে নিলেন। হুম, এটা কি শেষে হুম, হুম। করবে? মানে সব। না, না, এটা শেষে করা যাবে না, হ্যাঁ? কারণ আমরা তো এই অনুপাতগুলো নিয়ে কাজ করছি এখন। তার মানে এটিকে আমরা হুম হুম। ভেঙে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে তারপরে এখান থেকে আমাদের এটা রেজাল্ট চলতে হবে। আমরা যদি এটা এইভাবে ও, রাখি তাহলে দেখেন আমাদের রেজাল্ট আসবে না। হুম হুম, দেখছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। অনুপাত সবসময় ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হয়। ওকে, আমরা নেক্সট কি চলে যাই। দুইটি রাশির অনুপাত 8:15। এখন পূর্ব রাশি যদি 40 হয় তাহলে উত্তর রাশি কত? আমাদের দেয়া আছে এখানে 8:15। আচ্ছা, আমাদের পূর্ব রাশি 40 হতে হলে কি করতে হবে বলেন তো? 8-এর সাথে 5 দ্বারা গুণ করতে হবে। 5 8 40। তাহলে আমরা গুণ ভাগ যাই করি না কেন, সেটা দুইটি রাশির সাথে করতে হবে, একটির সাথে করা যাবে না। তাহলে এখানে আমাদের 40 বানাইতে হলে এখানে কত হবে? 5 15 75। তাহলে আমাদের এখান থেকে যদি এই পূর্ব রাশিটি 40 হয় তাহলে উত্তর রাশি হবে হচ্ছে 75। ঠিক আছে। আমরা কি এটা থেকে কোনো প্রশ্ন করব? তাহলে নেক্সট না স্যার, নাম্বারে যাই, বুঝছি। কেমন? ওকে। একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীর অনুপাত 9:13। যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? তো আমাদের এখানে ছাত্র হচ্ছে 9 অনুপাত ছাত্র এবং 13 অনুপাত ছাত্রী। তো আমরা আমরা জানি যে অনুপাত থাকলে কি করতে হয়, অনুপাতের সাথে কোনো একটা ভেরিয়েবল বা চলক ধরে নিতে হয়। এটা ক, খ, গ হতে পারে, এক্স, ওয়াই, জেড হতে পারে। তাহলে আমরা ধরে নিলাম, তাহলে আমাদের এখানে ছাত্র কত ছিল? ছাত্র ছিল 9। তাহলে আমরা এখানে 9 ক ধরি, ঠিক আছে। আর ছাত্রী কত ছিল? 13 অনুপাত। তাহলে ছাত্রী হচ্ছে 13 ক। এখন এখানে ছাত্র এবং ছাত্রীর মধ্যে পার্থক্য কত? 20 জন। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি এরকম? শর্তানুসারে 13 ক - 9 ক = 20, বা 4 ক = 20। তাহলে আমাদের ক এর মান কত বের হচ্ছে? ক এর মান 5 বের হলো। এখন আমাদের মোট ছাত্রছাত্রী সংখ্যা চেয়েছে, তাই না? আমাদের মোট ছাত্রছাত্রী কত? মোট ছাত্রছাত্রী সমান, আমাদের ছাত্র হচ্ছে 9 ক আর ছাত্রী হচ্ছে 13 ক।
টোটাল কত ছিল? 22 ক। তাহলে 22 গুণন ক, ক এর মান কত বের হয়েছে? ক এর মান 5 বের হয়েছে। তাহলে 22 গুণন 5 মানে কত হয়? 110। আচ্ছা, এই অঙ্কটি আমরা নিয়ম ধরে ইলাবোরেটলি কিভাবে করতে হয় সেটি শিখেছি, কিন্তু আমরা পরীক্ষার হলে এমসিকিউ এর জন্য কিভাবে করব সেই নিয়মটা আমরা একটু দেখি। আচ্ছা, এই নিয়মটি আমরা বুঝতে পেরেছি? কারণ যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করি, প্রশ্নের অ্যান্সারটা করে তারপর আমরা নেক্সট শর্টকাট নিয়মটিতে যাবো। কারো কোনো কোশ্চেন নেই ধরে নিলাম। আমাদের এখানে ছাত্র এবং ছাত্রী এর অনুপাত কত বলেন তো? একটা 9, একটা 13। তাহলে এই অনুপাত দুইটার মধ্যে পার্থক্য কত আছে? 4। আর এই দুইটা অনুপাতের যোগফল কত? 22। তাহলে পার্থক্য যদি 4 হয়, ছাত্রছাত্রীর সংখ্যা কতজন হবে? 22 জন হবে। পার্থক্য যদি 4 হয়, মোট ছাত্রছাত্রী সেক্ষেত্রে 22 হবে। অতএব পার্থক্য যদি 1 হয়, ছাত্রছাত্রী কত হবে? 22-এর 4। আর এখন পার্থক্য যদি 20 হয়, তাহলে কত হবে? গুণন 20 সমান 110। আমরা পরীক্ষায় এই শর্টকাট নিয়মটি অ্যাপ্লাই করব। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার, শর্টকাট নিয়মটা আর একবার বোঝান। শর্টকাট স্যার নিয়ম। সংক্ষিপ্ত নিয়মটা আর একবার বলেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে ছাত্র এবং ছাত্রী অনুপাত আছে 9:13। এখন আমরা যদি এটাকে অ্যাবসলিউট স্টুডেন্ট ধরে নিই, যে আমাদের এখানে ছাত্র আছে 9 জন, ছাত্রী আছে 13 জন, তাহলে এই ছাত্র এবং ছাত্রীর মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে ছাত্রী কতজন বেশি আছে? ছাত্র 9 জন, ছাত্রী হচ্ছে 13 জন। তাহলে 4 জন ছাত্রীর সংখ্যা বেশি বেশি আছে। 4 জন। হ্যাঁ, তাহলে আমাদের ছাত্র যদি জি স্যার। 9 জন এবং ছাত্রী 13 জন হয়, মোট ছাত্র ছাত্রী কত? 22। 13 আর 9 22। তাহলে আমাদের যদি পার্থক্য 4 জন হয়, মোট ছাত্র ছাত্রী কত হবে? 22 জন। যে পার্থক্য যদি 22 1 জন। হয়, মোট ছাত্র ছাত্রী কত হবে? 22-এর 4। আর আমাদের এখানে বলেছে যে পার্থক্য বা ছাত্রীর সংখ্যা বেশি 20 জন হবে। তাহলে 20 জনের জন্য গুণন 20, 4×5 20, 5 × 22 মানে 110। ঠিক আছে? স্যার ধন্যবাদ। ওকে, আমরা নেক্সট আরেকটি অঙ্ক দেখি। করিম এবং রহিমের বেতনের অনুপাত 7:5। তাহলে করিমের বেতন যদি 7 টাকা হয়, রহিমের বেতন কত হবে? 5 টাকা। এখন করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে করিমের কাছে মোট কত টাকা আছে? এই অঙ্কটি আমরা শর্টকাটে আগে করব, তারপর এলাবোরেটলি করব। দেখেন, এখানে করিমের বেতন যদি 7 টাকা হয়, তাহলে রহিমের বেতন কত? 2 টাকা। সরি, রহিমের বেতন কত? 5 টাকা। তাহলে এক্ষেত্রে রহিমের বেতন থেকে করিমের বেতন কত টাকা বেশি হচ্ছে? 2 টাকা না? এখন করিমের বেতন থেকে রহিমের বেতন যদি 400 টাকা বেশি হয়, তাহলে করিমের বেতন কত হবে? দেখেন, করিমের বেতন যদি 2 টাকা বেশি হয়, তাহলে করিমের বেতন কত হচ্ছে? 7 টাকা না? আচ্ছা, এই দুইটি লাইন কে কে বুঝতে পারলাম না, আগে প্রশ্ন করি। আমরা ধরে নিচ্ছি যে এখানে করিমের বেতন ছিল 7 টাকা, রহিমের বেতন ছিল 5 টাকা। তাহলে করিমের বেতন কয় টাকা বেশি হচ্ছে? 2 টাকা। এখন করিমের বেতন যদি 2 টাকা বেশি হয়,
তাহলে করিমের মূল বেতন কত হবে? 7 টাকা। যদি 1 টাকা বেশি হয় তাহলে কত হবে? 2 টাকা। এখানে কত টাকা বেশি কথা বলেছে? যদি 400 টাকা বেশি হয় তাহলে কত হবে? 2 গুণন 400। 400-র মধ্যে যায় কয়বার? 200 বার। তাহলে 7 গুণ 200 মানে কত হবে? 1400, যেটি আমাদের অপশন ঘ এর সাথে ম্যাচ করে। আমরা কি শর্টকাট নিয়মটি বুঝতে পারলাম? ভাই আরেকবার একটু রেসপন্ড করি। বলেন। আপনারা যদি কারো রুমে কোনো নয়েজ না থাকে তাহলে আপনারা আনমিউট রাখতে পারেন, যাতে আমি প্রশ্ন করা মাত্র আপনারা রেসপন্ড করতে পারেন। আপনারা রেসপন্ড করলে আমি সহজে একটা ডিসিশন নিতে পারি, ঠিক আছে? আমাদের এখানে করিমের বেতন এবং রহিমের বেতনের একটা অনুপাত দেয়া আছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5। এখন আমরা এই অনুপাতকে যদি মান ধরি তাহলে সেক্ষেত্রে করিমের বেতন কত হবে? 7 টাকা। রহিমের বেতন কত হবে? 5 টাকা। তাহলে করিমের বেতন বেশি হচ্ছে কত? 2 টাকা। জি স্যার। আর আমাদের শর্তে বলা হয়েছে যে যদি করিমের বেতন রহিমের বেতন থেকে 400 টাকা বেশি হয় তাহলে করিমের কাছে কত টাকা আছে? আমাদের করিমের বেতনটি চেয়েছে। এখন দেখেন, করিমের বেতন যদি 2 টাকা বেশি হয় তাহলে করিমের বেতন কত? 7 টাকা না? এই যে প্রথমটি যেটি ছিল 7 টাকা, তাহলে করিমের বেতন যদি 1 টাকা বেশি হয় তাহলে কত হবে? 2 টাকা। আর যদি এই যে 400 টাকা বেশি হয় তাহলে কত হবে? 2 গুণন 400 মানে 1400। আর আমরা এলাবোরেট নিয়মে বলেছি যে অনুপাত থাকলে সেটার সাথে একটা ভেরিয়েবল ধরে নিতে হয়। তো আমরা ধরে নিই করিমের বেতন সমান 7 টাকা এবং সাত হুম, রহিমের বেতন এবং রহিমের বেতন সমান 5 টাকা। তাহলে শর্তানুসারে কত হবে বলেন তো? শর্তানুসারে 7 সাত 7 সমান পাঁচ কত? ক শত 400। 400। আর 7 ক থেকে 5 ক বাদ দিলে কত থাকে? 2 ক দুই ক সমান 400। তাহলে এখান থেকে ক এর মান কত বের হবে? 200। 200। 200। আমাদের করিমের বেতন কত ছিল? 7 ক, তাই না? তাহলে করিমের বেতন কত হবে? 7 গুণ 200। তাহলে আমরা লিখতে পারি করিমের বেতন সমান 7 গুণ 200 সমান 1400 টাকা। ঠিক আছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটাই সহজ হবে, কিন্তু আমরা যখন পরীক্ষার হলে শর্টকাট করতাম, আমি যে এখানে এত কিছু দেখালাম, এত তো আমি দেখাতাম না, তাই না? বা আপনারাও এটা দেখাবেন না। আপনারা জাস্ট মনে মনে একটা হিসাব করে নেবেন, জাস্ট এরকম প্রশ্নের এটা পাশে ছোট করে এইভাবে ইকুয়েশন লিখে দেবেন, যেখানে পার্থক্য 2 থাকছে তাহলে আহ কত হবে? 7/2 গুণন 1400। সরি, একটু ভুল করে ফেললাম। এটা হচ্ছে 2 টাকা পার্থক্য হলে 7 টাকা, 7-এর 2 গুণন 1400 না, এখানে দেওয়া আছে 400। 400 মানে 200 গুণ 800 সমান 1400। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এগুলো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা নেক্সট নাম্বারে যেতে পারি নাকি? কারো কোনো প্রশ্ন আছে? না এনিবডি এলস? স্যার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। স্বামীর আয় এবং ব্যয়ের অনুপাত 20:15। তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ হবে? আচ্ছা, আমরা একটু আনমিউট করে রেসপন্ড করি, অঙ্কটি কে কে করতে পারবো যদি 1 মিনিট সময় দেওয়া হয়? 5-6 মিনিট সময় দিলে সবাই অঙ্কটি করতে পারবে আমার বিশ্বাস।
5 থেকে 6 মিনিট দিলে অঙ্কটি সবাই করতে পারবে, কিন্তু 1 মিনিটের মধ্যে আমরা কে কে করতে পারবো? আমরা এই অনুপাতটিকেই যদি পরম মান ধরে নিই, তাহলে শামীমের আয় কত হবে? 20। 20। 20 টাকা। ব্যয় কত হবে? 15 টাকা। 15 টাকা। তাহলে সঞ্চয় কত হচ্ছে? 5 টাকা। 15 টাকা আয় করে 20 টাকা আয় করে 15 টাকা খরচ করছে, তাহলে তার আয় হচ্ছে, সঞ্চয় হচ্ছে কত? 5 টাকা। তাহলে তার এই সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ হবে? তাহলে সঞ্চয় ভাগ মোট আয় 20 টাকা, 25%। পার্সেন্টেজ মানে গুণন 100। তাহলে 5, 20, 100, 5, 5, 25। বুঝতে পেরেছি? আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। 261টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? তাহলে আমরা ভাগ করব কি অনুপাতে? 1/3:1/5:1/9 এই অনুপাতে। তো আমরা ভগ্নাংশ থেকে যদি উম সাধারণ সংখ্যায় নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? এখানে আমাদের ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশ তুলে দিয়ে সংখ্যায় রূপান্তর করব। তাহলে নিয়ম হচ্ছে যে ভগ্নাংশগুলোর যে হর থাকবে, হরগুলো লসাগু করতে হবে। তো আমাদের এখানে হর কত আছে? 3, 5 এবং 9। 3, 5 এবং 9 এর লসাগু বের করব। এর লসাগু কত হয়? 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে 3, 5, 3 3 9, 3 5 15, 3 15 45। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমরা 45 দিয়ে গুণন করব। এবার এটা কাটাকাটি করবো। 3 15 45, 15 1 15, 5 9 45, 9 9 45 মধ্যে যে 5, 5 5। তাহলে 15:9:5। আমরা হচ্ছে এই অনুপাত পেলাম। এখন আরেকটা নিয়ম আছে, যদি কোনো একটি সংখ্যা অর্থাৎ সমষ্টি যদি কোনো অনুপাতে বিভক্ত করতে বলে, তাহলে নিয়ম হচ্ছে আমরা যে অনুপাত বের করব প্রথমে সেই অনুপাতটি লিখে দেব, তারপরে আমাদের এখানে যতগুলো অনুপাত থাকবে অনুপাতগুলো যোগফল। 15+9+5 গুণ সেই সমষ্টি 261। তাহলে আমাদের এখানে কত হবে? 15/15 + 20, 20 আর 9 29। 15-29 গুণ 261। 29 261 মধ্যে কতবার যাবে? আমরা যদি 9 দিই, 9 9 81, এক হাতে থাকে 8, 9 2 18, 18 আর 8 26। তাহলে এখানে আমরা 9 বার দিতে পারি। আর 15 × 9 মানে কত? 135। তাহলে প্রথম জন বা প্রথম ভাই কত পাবে? 135টি পাবে। ঠিক আছে? এটা চাইলে আমরা এভাবে করতে পারতাম। এখানে যখন অনুপাত পেয়ে গেছি, অনুপাতের সাথে এখন লিখে দিতাম। ধরি প্রথম ভাই পাই হচ্ছে 15 ক, দ্বিতীয় ভাই পাবে হচ্ছে 9 ক, যোগ তৃতীয় ভাই পাবে হচ্ছে 5 ক। আর এই অনুপাতগুলো যোগফল করলে সেটি কি হবে? মোট 261টি আমের সমান। তাহলে আমাদের এখানে বাম পাশে এগুলো যোগ করে কত হচ্ছে? 29 ক সমান 261, বা ক সমান 261/29। এটা 9। অতএব ক সমান কত হচ্ছে? 9।
তাহলে প্রথম ভাই কতগুলো পাবে? 15 ক, মানে 15 × ক এর মান 9, 9×15 135। এটুকু করার জন্য আমাদের খাতায় ক্যালকুলেশন করা লাগবে, আর এই পাশে যেভাবে করেছি এটা আমরা মুখে মুখে করে নিতে পারবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দুইটি সংখ্যার অনুপাত 4:7, প্রত্যেকটির সাথে 4 যোগ করলে এই নতুন অনুপাতটি কত হবে? 3/5। ছোট সংখ্যাটি কত হবে? তো আমাদের প্রথম অনুপাত কত ছিল? ধরি প্রথম অনুপাতে একটি হচ্ছে 4 ক, আরেকটি হবে 7 ক। আচ্ছা, আমরা ক না ধরে এখানে আমরা একটু এক্স লিখি। ক লিখতে আমার একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ। ক এসে এক্সটা আমি একটু সহজে লিখতে পারছি। তাহলে একটা হচ্ছে 4x, আর একটা হচ্ছে 7x। এখন বলা হচ্ছে এদের প্রত্যেকের সাথে কি আমরা 4 যোগ করব। তাহলে প্রত্যেকের সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে এখান থেকে যে অনুপাত হবে সেটি হবে নতুন এই 3:5 এর সমান। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবো। 4x + 4 ডিভাইডেড বাই, আমরা বলেছি যে অনুপাতের প্রথমটি লব হয় এবং পরেরটি হর হয়। এখান থেকে আমরা হিসাব করে এক্স এর মান বের করে ফেলবো। তাহলে আমরা যদি আর গুণন করি, এইভাবে গুণন হবে, এটা এরকম ভাবে 3×7 21x যোগ 3×4 12। 5 দিয়ে আবার 4x এর গুণ করবো, 4×5 20x যোগ 5×4 মানে 20। এবার 21x মাইনাস 20x আমরা বাম পাশে নিয়ে আসলে -20x হবে। ডান পাশে 2 আছে, আর এই 12 এখানে প্লাস আছে, বাম পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তার মানে আমাদের এখানে x সমান কত থাকছে? 21x থেকে 20x বাদ দিলে x থাকে, আর 20 থেকে 12 বাদ দিলে থাকে হচ্ছে 8। তাহলে আমাদের x এর মান 8 বের হলো। তো আমাদের ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি কত ছিল? 4x। x এর মান কত বের হয়েছে? 8। তাহলে 4×8 = 32। অঙ্কটি আমরা কে কে বুঝতে পারিনি, একটু প্রশ্ন করি। কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নেই। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, সবাই মিউট করে রেখেছেন, এজন্য রেসপন্ড করতে হলে প্রথমে আনমিউট করতে হয়, তারপরে আবার রেসপন্ড করতে হয়, এজন্য দেরি হচ্ছে। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। স্লাইড 8। আচ্ছা, আমাদের এখানে বলা হয়েছে যে ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 5 এবং 3, ছোট কোণটির মান কত হবে? আচ্ছা, আমাদের এখানে এই অনুপাত দেখে বুঝতে পারছি কি অনুপাতের মধ্যে যেটি ছোট সেটি হবে কি আমাদের ছোট কোণ। তো আমরা বলেছি যে অনেকগুলো অনুপাত যদি দেওয়া থাকে সেখান থেকে স্পেসিফিক যে অনুপাতটির মান বের করতে হবে, প্রথমে সেই অনুপাতটি লিখতে হবে, এরপরে বাকি অনুপাতগুলোর যোগফল আকারে লিখতে হবে, তাই না? তাহলে 2 + 5 + 3। এখন ত্রিভুজের মোট কোণ থাকে কয়টি? একটি ত্রিভুজের 3টি কোণ থাকে, তিনটি। এবং এই 3টা কোণের মান কত হয় বলেন তো? 180 ডিগ্রি। 180। হ্যাঁ, 180 ডিগ্রি, দুই সমকোণ। এখন আমাদের ত্রিভুজ যত ছোট হোক বা যত বড় হোক, অলওয়েজ এই 3টা কোণের মান কত হবে? 180 ডিগ্রি হবে।
তাহলে এক্ষেত্রে আমাদের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে? 5 আর 3 8, 8 আর 2 10, 2 10 গুণন 180, 10 দিয়ে 180 কত হয়? 18, 18 গুণ 2 মানে 18 দুগুণ 36, যেটি আমাদের অপশন ক এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এরকম ভাবে মাঝে মাঝে আবার চতুর্ভুজও থাকতে পারে, হয়তো এরকম 4টা রাশি দেওয়া থাকবে, 2:5:3 হয়তো এখানে 7 দেওয়া থাকবে। বললো একটি চতুর্ভুজের 4টি কোণ 2:5:3:7 এইভাবে দেয়া আছে। আমি হাইপোথেটিক্যালি বললাম, এটি আপনি যখন মেজারমেন্ট করতে যাবেন এরকম হওয়ার কথা না, কারণ একটা চতুর্ভুজের কোণ এরকম অনুপাতে হয় না কখনো। তো 2:5:3:7 যদি হয়, তাহলে ক্ষুদ্রতম কোণটি কত হবে? তাহলে এক্ষেত্রে আমাদের কত হতো বলেন তো? 2 ভাগ অনুপাতগুলোর যোগফল, 5 আর 3 8 আর 2 10 আর 7 17। এক্ষেত্রে আমরা এখানে কত দিয়ে গুণ করতাম? বলবো হম 360। 360, কারণ আমরা জানি যে একটা চতুর্ভুজের মোট 4টি কোণ থাকে এবং এই 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখানে আমরা 360 ডিগ্রি লিখতাম। এই ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, ঠিক আছে? আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করে নেবেন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এবার আমরা মূলত লাভ ক্ষতির অঙ্কে চলে এসেছি। আমরা এর আগে যে শতকরা নিয়মগুলো করেছি, শতকরা, এরপরে আবার আহ, সরল মুনাফার যে অঙ্কগুলো করেছি, এগুলো যদি বুঝে থাকি তাহলে আমাদের লাভ ক্ষতির অঙ্ক খুব সহজ। এগুলো খুব সহজেই হয়ে যাবে। এই জন্য মূলত এটি একটা চ্যাপ্টারের অধীনে রাখা হয়েছে। চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার গুলো হচ্ছে প্যারালাল, হ্যাঁ, একটার সাথে আরেকটা রিলেটেড। এই জন্য এই চ্যাপ্টার গুলো একটা অধ্যায়ের মধ্যে রাখা হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের যে সিলেবাসটা প্রণয়ন করা আছে সেখানে একই জাতীয় অধ্যায়গুলো এক একটা চ্যাপ্টারের মধ্যে রাখা হয়েছে, এবং প্রতিটা অনুশীলনীর মান, সরি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেই মানগুলো ভাগ করে দেয়া আছে। সিলেবাসটা কি আমাদের মনে আছে? সিলেবাস কেমন ছিল? আমাদের সিলেবাসটা কেমন ছিল আমি আবার একটু দেখাই আপনাদের, হয়তো অনেকেরই মনে নাই যে সমজাতীয় চ্যাপ্টার গুলো সব একসাথে দেয়া আছে, সেটা কেমন দেখায়নি। এই যে এখানে দেখেন আমাদের লসাগু, গসাগু, বাচক সংখ্যা, এরপরে এই যে শতকরা, সরল এবং যৌগিক মুনাফা, সমানুপাত, লাভ ক্ষতি, এইগুলো প্রথম অধ্যায়ের আন্ডারে রাখা হয়েছে, যার মান হচ্ছে 3। এরপরে এই যে বিন্যাস সমাবেশ, পরিসংখ্যান সম্ভাব্যতা, এই দুইটা, পরিসংখ্যান এবং সম্ভাব্যতা, এই দুটো প্যারালাল সাবজেক্ট চ্যাপ্টার। বিন্যাস সমাবেশ একই জাতীয়, এই জন্য এগুলো একই টাইপের গুলো একসাথে করে রেখে একটা মার্কের একটা ডিস্ট্রিবিউশন রাখা হয়েছে এখানে। এখানে গুণোত্তর ধারা, সমান্তর ধারা, লঘিমা, এই দুটি কাছাকাছি চ্যাপ্টার, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, এখানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, এই যে সেটআপ গুলো এই জন্য পাশাপাশি রাখা হয়েছে, ঠিক আছে? ওকে, তো আমরা লাভ ক্ষতির অঙ্ক দেখি। প্রথম অঙ্কটি দেখি। একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। এই জিনিসটির ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, যদি লাভ হয় সেক্ষেত্রে কি হবে বলেন তো? ক্রয় মূল্য বেশি হবে নাকি বিক্রয় মূল্য বেশি হবে? তার বিক্রয় মূল্য। বেশি। লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্ষতি মানে হচ্ছে আমি যে টাকায় কিনেছিলাম তার থেকে কম দামে বিক্রি করছি, আর লাভ মানে আমি যে টাকায় কিনেছিলাম তার থেকে বেশি দামে বিক্রয় করছি। ঠিক আছে, তো আমরা অঙ্কটি দেখি। একটি জিনিস 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। তো আমরা ধরে নিলাম জিনিসটি আমরা ক টাকায় ক্রয় করেছিলাম, তাহলে 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হচ্ছে, তার মানে কি এখানে ক এর মান বড় হবে, আর এখানে বলা হয়েছে যে 72 টাকায় বিক্রয় করলে এখানে যে টাকা ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ টাকা লাভ হবে। 72 টাকায় বিক্রয় করলে এখান থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে টাকা লাভ হয় সেটি কি, এই পাশে যা ছিল তার দ্বিগুণ। তাহলে এটা যেহেতু দ্বিগুণ, এটাকে ব্যালেন্স করতে হলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা বাম পাশে সমান হয়ে গেল, যেহেতু দ্বিগুণ ছিল এটা বাম পাশের সাথে ব্যালেন্স করার জন্য 2 কে আমরা এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন এটা হিসাব করে আমাদের ক এর মান বের করতে হবে। তো ক এর মান আমরা গুণ করে করে ফেলি। 2 ক মাইনাস 36×2 = 72, 72 বিয়োগ ক। বাম পাশ থেকে ক, ডান পাশ থেকে ক বাম পাশে নিয়ে আসলে চিহ্নর পরিবর্তন হবে, মাইনাস আছে প্লাস হয়ে গেল 72। এই 72 ডান পাশে নিয়ে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এটা আমাদের এখানে কত হচ্ছে, 2 আর 1 3 ক, 2 × 2 = 4, 7 × 2 = 14, 144। তাহলে আমাদের এখানে কত পাচ্ছি, উভয় পাশে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 3 কেটে গেল, এখানে 3 4 12, আর এখানে 2 থাকছে, 3 8 24। তাহলে ক এর মান কত, ক এর মান 48। তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, ওই বস্তুটির ক্রয় মূল্য ছিল 48 টাকা। ঠিক আছে, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। 10% লাভ বলতে আমরা কি বুঝি, কেউ একজন একটু বলেন তো, 10% লাভ বলতে আমরা কি বুঝি? স্যার 100 টাকায় 10 100 টাকায় টাকা লাভ হয়। 10 টাকা লাভ। হুম, স্যার 100 টাকায় দশ 10 টাকা পার্সেন্ট লাভ। 100 টাকায় 10 টাকা লাভ, লাভ হয়, ইয়েস, 100 টাকায় আমাদের 10 টাকা লাভ হয়। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল, 500 টাকা। 500 টাকায় কত লাভ হবে, 50 টাকা। 100 টাকায় 10 টাকা হলে 50 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে আমরা 10% লাভে বিক্রয় করলে 50 টাকা লাভ করতে পারছি। আবার দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10 টাকা কম হতো, 10 টাকা কম হতো মানে কি? 100 টাকার জায়গা হতো কত, 10 টাকা কমে 90 টাকা হতো, তাই না? 90 টাকা। তাহলে আমাদের 100 টাকা, জি। 100 টাকায় কত সেভ হচ্ছিল, 10 টাকা। তাহলে 500 টাকায় কত সেভ হবে, 100 টাকায় যদি 10 টাকা সেভ হয়, 500 টাকায় সেভ হবে 50 টাকা। তাহলে আমরা এখানে দ্রব্যের দাম 50 টাকা কম দিচ্ছি, মানে 50 টাকা লাভ হচ্ছে, আর এখান থেকে 50 লাভ হচ্ছে। এর টোটাল কত হচ্ছে লাভ, 100। ওকে, আমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার নিচে যদি একটু বুঝাতেন 90 টাকা থেকে। আমরা এখানে হচ্ছে 10% ক্রয় মূল্য যদি কম হতো, 10% কম হওয়ার মানে কি,
এখান থেকে 10 টাকা স্যার একশো কমে যাবে, মানে 90 টাকায়। 100 টাকার জিনিস আমরা 90 টাকায় কিনছি, তাই না? তাহলে আমাদের এখান থেকে সেভ হচ্ছে কত টাকা? 10 টাকা সেভ হচ্ছে না? 100 টাকায় 10 টাকা সেভ জি হচ্ছে, তাহলে 500 টাকায় কত সেভ হচ্ছে? 50 টাকা। তো আমার এখান থেকে 50 টাকা সেভ হচ্ছে, আর আমি এখান থেকে 50 টাকা লাভ করছি। তাহলে মোট কত হচ্ছে? 50 যোগ 50, 100 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, টোটাল লাভ জি হচ্ছে স্যার। 100 টাকা। ওটা তাহলে 90 টাকায়, স্যার মানে বুঝেছি। আমরা 10% কমে ক্রয় করছি, মানে পণ্যটি 90 টাকায় ক্রয় করছি। যার দাম ছিল 100 টাকা, কিন্তু আমরা ক্রয় করছি 90 টাকায়। তাহলে আমরা এখান থেকে 10 টাকা সেভ করছি না? জি স্যার। 100 - 90, তাহলে আমরা 500 টাকায় কত সেভ করছি? পঞ্চাশ আচ্ছা টাকা সেভ জি স্যার। করছি। আর আমরা 10% লাভ করে বিক্রয় করছি, মানে এখান থেকে আরো 50 টাকা লাভ করছি। তাহলে আমি 50 টাকা সেভ করলাম আর 50 টাকা লাভ করলাম। টোটাল মিলে কত হচ্ছে? টোটাল মিলে লাভের খাতায় যাচ্ছে 100 টাকা। জি স্যার। এবার নেক্সট স্লাইডটি দেখি। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালে, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়বে বা কমবে? তাহলে প্রশ্নে কি বলেছে? আমাদের এটা হচ্ছে বেস প্রাইস 100 টাকা, এটা আমাদের মূল বা বেস ধরে নিলাম, এটাকে আমরা বেস হিসেবে ধরে নিলাম যে একটি পণ্যের দাম 100 টাকা ছিল বেস। এরপরে একজন ব্যবসায়ী কি করলো? 25% বাড়িয়ে দিল। তাহলে 100 টাকা থেকে 25% বাড়ালে কত হবে? 125। 125 টাকা হবে। তাহলে জি এই স্যার। 125 টাকা কি বর্ধিত মূল্য? এখন বলছে এই বর্ধিত মূল্য থেকে 25% আবার কমিয়ে দিল। তো এই 125-এর 25% মানে কত হয়? 125-এর 25% মানে হচ্ছে 125/4। এটা ভাগ করলে কত হয় বলেন তো? 4 125-এর মধ্যে কতবার যাবে? স্যার এটা 31.25। 4 4, 10 টু থাকছে, ফাইভ স্যার। 8, 20, 25, 31.25। ঠিক আছে, তাহলে 31.25 টাকা এই বর্ধিত মূল্য থেকে এখন আমরা 31.25 টাকা কমিয়ে দেব। তাহলে 125 মাইনাস 31.25, তাহলে এটা কত থাকছে বিয়োগ করলে? এখান থেকে পাবো হচ্ছে আমরা 5, এখান থেকে 7, হাতে 1, 2, 2 কত হলে হয় 11, 9, হাতে 1, 4, 4 কত হলে হয় 12, 8, 89.75। ঠিক আছে, নাকি ভুল করলাম? তো 121, 89, 90, আবার বিয়োগটা কি ঠিক আছে? আচ্ছা, কেউ একজন একটু রেসপন্ড করেন, ঠিক আছে কিনা, কোথায় ভুল করছি? 125 ভাগ 4 করলে কত থাকে? 31.25। আর আমরা এখানে এই স্যার একশো একটু পঁচিশ ভুল থেকে হয়েছে স্যার, বিয়োগ করবো। 125 থেকে মাইনাস হবে স্যার। 125 আপনি থেকে বিয়োগ 121 করবো, টাকা। জি 125। জি কিন্তু স্যার। এখানে লিখেছি কত? 121 লিখেছি। এখানে হবে 121। হচ্ছে একশো জি স্যার। পঁচিশ জি স্যার। 125, তাহলে 125 থেকে বিয়োগ করলে কত থাকছে? স্যার 93.75। হ্যাঁ, এখানে হবে হচ্ছে আমাদের বিয়োগ করলে থাকছে না, এটা বুঝ- 93.75। 93.75। জি স্যার। ঠিক আছে, তো আমি এই 25% দাম কমিয়ে দিলে এখন আমার প্রাইসটা কত থাকছে? 93.75। আমার এখানে বেস প্রাইস ছিল 100, দ্বিতীয় ধাপে আমার
আহ কমানোর ফলে দাম কত আসছে? 93.75। এটা বিয়োগ করলে কত হয়? 6.25। তাহলে মোটের উপর কি আমার এই 6.25 এই পরিমাণ কমে গেল না? 100 ছিল, হলো এইটা, তাহলে 6.25 কি হলো? কমে গেল। ঠিক আছে, তাহলে 6.25 মোটের উপরে কমে গেল। উত্তর হবে ঘ নাম্বার। আমরা কি কেউ কোনো প্রশ্ন করবো? ভাই এটা ভাই আরেকটা রিপিট করলে ভালো হতো ভাই, মানে আরেকবার। আপনি কি বোঝেননি প্রশ্নটি করুন। ভাই মানে প্রথম থেকে একটু রিপিট করলে মানে ভালো হতো আর কি। আমাদের এখানে দুইটি ধাপে বলা আছে, বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী একটি পণ্যের দাম প্রথমে 20% বাড়িয়ে দেবে, তারপরে সেখান থেকে আবার 25% বাড়িয়ে দেবে, তারপরে আবার 25% কমিয়ে দেবে। তাহলে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বৃদ্ধি পাবে বা কমে যাবে এটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের মূল প্রাইস ছিল 100 টাকা, এখান থেকে 25% বাড়ানোর ফলে প্রাইসটি হলো কত? 125 টাকা। এখন এই 125 টাকা থেকে আবার 25% কমিয়ে দেওয়া হবে। এখন 125-এর 25% মানে হচ্ছে 31.25। তাহলে আমরা 125 থেকে যদি 31.25 বিয়োগ করি, তাহলে এখানে আমাদের থাকে কত? 93.75। তো আমার মূল ছিল প্রাইস 100 টাকা, এখন হলো কত? 93.75। তাহলে এই দুটার মধ্যে ব্যবধান কত? এই দুটার মধ্যে ব্যবধান হচ্ছে 6.25। এই পরিমাণ টাকা এখান থেকে কমে গেছে। ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যটির ক্রয় মূল্য 280 টাকা হয়, তার ধার্য মূল্য কত? আমরা অঙ্কটি আরেকবার বুঝি। কোন একটি দ্রব্যের যে ধার্য মূল্য ছিল সেখান থেকে 8% কমিশন দেওয়া হলো, এরপরেও দোকানদার 15% লাভ করলো। এই দ্রব্যটির ক্রয় মূল্য যদি 280 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত ছিল? ধার্য মূল্য বলতে আমরা কি বুঝি? আমরা কি কেউ বলতে পারবো ধার্য মূল্য কি জিনিস? পণ্যের দাম। পণ্যের দাম। এখন মনে করেন লিখিত যে মূল্য আপনার একটি স্যার। দোকান আছে। হ্যাঁ, আপনার একটি দোকান আছে। হয়তো আপনি সেই দোকানে থ্রি পিস বিক্রি করেন। দেখা যাচ্ছে যে ঢাকার গাউসিয়া মার্কেট থেকে আপনি একটা থ্রি পিস কিনে নিয়ে আসলেন 600 টাকা দিয়ে। এইবার আপনি যখন ঝিনাইদহ বা কুষ্টিয়া এই থ্রি পিসটি বিক্রি করবেন আপনার দোকানে, আপনি ওই থ্রি পিসের গায়ে একটা প্রাইস ট্যাগ লাগালেন, সেই ট্যাগে গায়ে লিখে দিলেন হয়তো 1290 টাকা। তাহলে এই যে একটা প্রাইস ট্যাগ এখানে ঝুলাই দিলেন 1290 টাকা, এরই হচ্ছে ধার্য মূল্য। এবার কাস্টমার আসলে বলছেন যে ঠিক আছে, আপনি আমার খুব পরিচিত লোক, আপনাকে আমি 20% ডিসকাউন্ট করে দিলাম। তাহলে এই 1290 থেকে 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনার বিক্রয় মূল্য কি 600 টাকায় কিনা থেকে অনেক বেশি হচ্ছে, অর্থাৎ আপনি লাভ করছেন। এই যে দোকানদাররা আমাদের সাথে যে পলিসিটা অ্যাপ্লাই করে, যে 40% ডিসকাউন্ট দেয়, কখনো কখনো 70% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন এই যে 15% লাভ হয়, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে বলেন তো? 15% লাভে বিক্রয় মূল্য হবে 115 টাকা। আবার 8% কমিশন দিলে বিক্রয় মূল্য কত হবে? 8% কমিশন দিলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকার 8% যদি আমরা কমিশন দিই, 100 এর 8% আমরা কমিশন দিলে বিক্রয় মূল্য কত থাকে? 92 টাকা। তাহলে 82 টাকা। আপনার যদি কমিশন দেওয়ার পরেও 15% লাভ করতে হয়, তাহলে সেই দ্রব্যটি 92 টাকায় যদি আপনি কিনে থাকেন, এটার প্রাইস ট্যাগ লাগাতে হবে কত? 115 টাকা। তাই না? কনসেপ্ট কি বুঝতে পেরেছেন?
আপনি কমিশন 8% দেবেন, দিয়েও 15% লাভ করবেন, তাহলে ওই দ্রব্যটি যদি আপনি 92 টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে সেটা ধার্য মূল্য কত করতে হবে? 115 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 92 টাকা হলে ধার্য মূল্য ধার্য মূল্য 115 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ধার্য মূল্য কত হবে? রৈখিক নিয়মে 115 ভাগ 92 টাকা। অতএব ক্রয় মূল্য যদি, ক্রয় মূল্য কত আছে এখানে? এই যে 280 টাকার কথা উল্লেখ আছে, তাহলে ক্রয় মূল্য যদি 280 টাকা হয়, আমাদের ধার্য মূল্য কত হবে? 115 গুণ 280 ডিভাইডেড বাই 92 টাকা। এটা ভাগ করলে কত হয় দেখেন তো? স্যার 350। 350 টাকা। 350 টাকা আমাদের অপশন ঘয়ের সাথে ম্যাচ করে। আচ্ছা, এটা ভাঙলে 350 টাকা কিভাবে হয় আমি কি একটু ছোট করে দেখিয়ে দেবো আপনাদের। তাহলে আমরা কত দিয়ে ভাঙতে পারি এখানে? কত দিয়ে ভাঙা যাবে? কেউ একটু হেল্প করেন আমাকে। 4 দিয়ে যাবে হয়তো বা। হুম, 4 আমরা দিয়ে স্যার। 92 কে কত দিয়ে ভাঙতে পারবো? 92 কে তো 4 দিয়ে ভাঙা যাবে স্যার। 4 দিয়ে, তাই না? হ্যাঁ, 92 কে 4 দিয়ে যদি ভাঙি, তাহলে এখানে হবে কত? 4 দুগুণ 8, 23। 3 4 12, 23। আর এখানে 4 7 28, 70। এখন এই 23 115 মধ্যে কতবার যায়? 5 × 100, 3 × 15, 5 বার 5 বার যাবে। যায়। তাহলে 5, 5 আর 70 গুণ করলে হয় কত? 5 7 35, 350। ঠিক আছে, 50। আমরা কি অঙ্কটি বুঝতে পেরেছি? এটি লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি লিখিত পরীক্ষায় প্রায় আসে। অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আচ্ছা, আমরা নেক্সট আরেকটি অঙ্ক স্যার দেখি। প্রথম অংশটুকু আরেকবার বোঝালে ভালো হতো। আমাদের বলা হয়েছে যে 15% লাভ করতে হবে, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত? 115 টাকা। আবার এখানে 8% কমিশন দেয়া হচ্ছে। 8% কমিশনের বিক্রয় মূল্য কত? কমিশন মানে হচ্ছে বাদ দেয়া, কমিয়ে ফেলা। তাহলে আমাদের মূল প্রাইস 100 টাকা থাকলে আমরা 8% কমিশন দিলে সেটার দাম কত হয়? 92 টাকা। তাহলে কোন একটি পণ্যের আমি যদি 8% কমিশন দেওয়ার পরেও 15% লাভ করতে চাই, তাহলে সেই পণ্যটি যদি আমি 92 টাকায় কিনে থাকি, তাহলে সেটার ধার্য মূল্য করতে হবে, প্রাইস ট্যাগ আমাকে লাগাতে হবে 115 টাকা। 92 টাকার জন্য 115 টাকা, তাহলে 280 টাকার জন্য কত? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটি অঙ্ক দেখি। প্রতিটি 3600 টাকা করে দুইটি টেবিল বিক্রয় করা হলো। একটিতে 20% লাভ করা হয়, অন্যটিতে 20% ক্ষতি করে বা ক্ষতি হয়। সর্বমোট কত লাভ বা ক্ষতি হয়েছে? আচ্ছা, এটা খুব সহজ একটা শর্টকাট নিয়ম আছে, আপনারা নিজেরা বইতে দেখে নেবেন। আমি এটা আপনাদের কিভাবে লিখে করতে হয় সেটা শিখাচ্ছি, কারণ এই অঙ্কটি লিখিত পরীক্ষায় আসে। আপনারা প্রিলির জন্য শর্টকাটটা দেখে নেবেন, এটা বই দেখলেই বুঝতে পারবেন। আমি শুধুমাত্র এটা রিটেনের জন্য কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দুইটা টেবিল বিক্রয় করা হয়, প্রত্যেকটার বিক্রয় মূল্য 3600 টাকা। একটিতে 20% এবং অন্যটিতে 20% লাভ হয়। একটি 20% লাভে, এই কথাটা মনে হয় এখান থেকে বাদ চলে গেছে। একটিতে 20% লাভ হয় এবং অন্যটিতে 20% ক্ষতি হয়। সর্বমোট কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, আমরা প্রথমে লাভ নিয়ে হিসাব করি। 20% লাভে বিক্রয় মূল্য কত বলেন তো? 120 টাকা। টাকা। আচ্ছা,
120 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকার জন্য কত? 100 টাকা। কত? হ্যাঁ, 1 টাকার জন্য কত? 100 ভাগ 120। অতএব 3600 টাকার জন্য কত হবে? যেহেতু বিক্রয় মূল্য 3600 টাকা ছিল, তাহলে 3600 টাকা বিক্রয় মূল্য হলে এখান থেকে ক্রয় মূল্য কত হবে? এই শূন্য শূন্য কেটে গেল, 12, 3 12 36, 30 থাকছে, তার মানে কত হচ্ছে? 3000 টাকা। 3000 টাকা। তাহলে প্রথম, হ্যাঁ, তাহলে আমাদের প্রথমটির ক্রয় মূল্য কত? 3000 টাকা। আচ্ছা, এবার দ্বিতীয়টি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বলেন তো? 80 টাকা। 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা হলে কত? 100 টাকা। 100 ভাগ 80 টাকা। 3600 টাকা হলে কত হবে? তাহলে গুণন 3600। এবার আমরা এখান থেকে দেখি যে কাটাকাটি করা যায় কিনা। আমরা এখান থেকে কাটতে পারি 5 20 100, 4 20 80, 4 9 36, অর্থাৎ 5 × 900 থাকছে, তাহলে 5 9 45, 4500 টাকা। তাহলে আমাদের একটির ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা, আর একটির কত? 4500 টাকা। তাহলে আমাদের মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 500 টাকা। তাহলে আমাদের টোটাল কত আসছে? 4500 যোগ 3000, 7500 টাকা। 7500 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর আমরা বিক্রয় করেছিলাম কত? দুইটাই 3600 টাকা করে। তাহলে বিক্রয় মূল্য ছিল হচ্ছে 3600 যোগ 3600, মানে 7200 টাকা। আমার ক্রয় মূল্য ছিল 7500 টাকা, বিক্রয় করলাম কত? 7200 টাকা। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। বিক্রয় মূল্য কম, ক্ষতি হলো। কত ক্ষতি হলো? 7500 বিয়োগ 3600, আমার এই 300 টাকা লস হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখি অপশনে কি আছে। 300 টাকা ক্ষতি। আমরা কি অঙ্কটি বুঝতে পেরেছি? আমরা পরীক্ষায় যদি অঙ্কটি লিখিতভাবে করতে চাই, যদি আসে, তাহলে এইভাবে করবো যে 20% ক্ষতিতে, সরি, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। এবার এখানে আমরা সেই নৈতিক নিয়মে লিখবো যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? বিক্রয় মূল্য 3600 টাকা হলে কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 3600 টাকা হলে কত? তাহলে এখান থেকে আমরা দুইটারই বিক্রয় মূল্য পেয়ে যাব। এই যে একটা 4500 পেয়েছি, আর একটা পেয়েছি 3000। তাহলে আমার টোটাল, সরি, টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে? টোটাল ক্রয় মূল্য হচ্ছে 4500 যোগ 3000, 7500, আর টোটাল বিক্রয় মূল্য ছিল 7200 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কম, সেহেতু এটি কি হবে? লস হবে। 7500 বিয়োগ 3600, মানে 300 টাকা আমাদের লস হবে। ঠিক আছে, আমরা শেষের দিকে আছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? 4 টাকায় 5টি কিনে, তাহলে 5টির ক্রয় মূল্য কত? 4 টাকা। অতএব একটির ক্রয় মূল্য কত হবে? 4-এর 5 টাকা। 5000। এবার বিক্রয় করছে কত? 5 টাকায় 4টি, তাহলে 4টির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত? 5-এ 4 টাকা। তাহলে এটি আমাদের বিক্রয় মূল্য, এটি আমাদের ক্রয় মূল্য। আচ্ছা, আমাদের এখানে বড় কোন ভগ্নাংশটি বলেন তো? এটা লব বড়। আমরা জানি যে ভগ্নাংশের লব বড় হয় সেটি কি হয়? ভগ্নাংশ হিসাবে বড় হয়। তাহলে আমাদের বিক্রয় মূল্য কি বেশি হচ্ছে? তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে আমাদের এখান থেকে লাভ কত টাকা লাভ হচ্ছে বলেন তো?
5-এর 4 বিয়োগ 4-এর 5। তাহলে আমরা এখান থেকে লাভ করছি কত? 4 5 20, 4 5 25 মাইনাস 4 4 16 সমান কত? 25 থেকে 16 বাদ দিলে 9 থাকে। 9-20 টাকা আমাদের লাভ হচ্ছে। তো আমাদের এই লাভটাকে কি করতে বলেছে? শতকরায় কনভার্ট করতে বলেছে। তো আমরা এই যে 9-20 টাকা লাভ করলাম, এটা কত টাকায় লাভ করছি বলেন তো? এটা আমাদের ক্রয় মূল্য ছিল 4-5 টাকা, এই 4-5 টাকায় লাভ করছি। তাহলে এই 4-5 দিয়ে কি করব? ভাগ করে দেব, আর শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো এখানে, তাই না? তাহলে আমাদের থাকছে কত? 9-20 গুণ 5-4। এই যে ভাগ ছিল, উল্টায় লবকে হর করলাম, আর হরকে লব বানালাম, আর গুণন 100। তাহলে এখানে থাকে কত? এখানে আমাদের থাকে 20, 5 20 100। তাহলে 5 5 25, আর 9 25 কত হয়? 175-এ 4 থাকছে। তাহলে 175-এ 4 মানে কত? 175-এ 4 মানে হচ্ছে, আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে 4-4 16। এখানে 4 থাকে 1, 3 4 12, মানে 3 থাকছে, তাই না? মানে 30, 4 7 28, 4 5 20, তাহলে 43.75। এখন শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমাদের হিসাবটা কি ঠিক আছে? ভাইয়া হিসাবটা মনে হয় ঠিক হয়নি। কোথায় ভুল করলাম? 5 9 45 গুণন 5 5 25 গুণন 9 মানে হচ্ছে 225, তাই না? 25 গুণন 9 জি মানে ভাইয়া, আমি উত্তর এখানে, হবে 56.25। আচ্ছা দুইশো সেটা ঠিক পঁচিশ আছে, হবে। ভুল করলাম 25 গুণন কোথায়? 9। হ্যাঁ, এখানে এই যে 5 5 25, 25 আর 9 গুণ করলে হয় হচ্ছে 225। ঠিক আছে, এখানে আমি ভুল লিখেছি, এখানে হবে 225। এবার 4 দিয়ে 225-কে যদি ভাগ করা হয় তাহলে কত হয়? এটা হয় হচ্ছে 4 20-র মধ্যে যায় 5 বার, এখানে 2 থাকছে, 2 5 বার। 25, তার মানে 4 7 24, 1 থাকছে মানে 0, 4 2 8, 2 থাকছে মানে 20, 4 5 20, 56.25, যেটি আমাদের অপশন ঘয়ের সাথে ম্যাচ করে। ঠিক আছে। আচ্ছা, এরকমের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে, বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনারা বাসায় কিছু অন্যান্য এই জাতীয় অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবেন। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে। মানে একজন লোক 1 টাকায় 3টি দরে কিছু আমলকি ক্রয় করে, মানে সে 1 টাকায় 3টি, আবার 1 টাকায় 5টি দরে কিছু ক্রয় করে 5টি। এখন কথা হচ্ছে যে ইনি উভয় ক্ষেত্রেই সমান সংখ্যক লিচু ক্রয় করবে। তো আমরা যদি ধরে নিই যে সে 15টি করে লিচু ক্রয় করে, তাহলে প্রথম ক্ষেত্রে 15টি লিচুর দাম কত হচ্ছে? 1 টাকায় 3টি কেনে, তাহলে 15টির দাম কত হচ্ছে? 15/3 মানে 5 টাকা। আবার এখানে কত হচ্ছে? 3 টাকা। টোটাল দাম কত হচ্ছে? 8 টাকা। তাহলে 30টি লিচুর দাম কত হচ্ছে? সরি, আমলকি, 30টি আমলকির দাম হচ্ছে 8 টাকা। আমরা কি এটা বুঝতে পারলাম? দেখেন, প্রশ্নে বলা হয়েছে যে 1 টাকায় 3টি এবং 1 টাকায় 5টি সমান সংখ্যক লিচু ক্রয়, এই আমলকি ক্রয় করে। তো আমরা উভয় ক্ষেত্রে ধরে নিলাম যে 15টি করে আমলকি ক্রয় করে। তাহলে টাকায় যদি 3টি হয়, তাহলে 15টি আমলকির দাম কত হবে? 5 টাকা। এটা টাকায় যদি 5টি হয়, তাহলে 15টির দাম কত হবে? 3 টাকা। টোটাল প্রাইস কত আসছে? 8 টাকা। তাহলে 15টির দাম এখানে কত হচ্ছে? 8 টাকা।
তাহলে একটির দাম কত হবে বলেন তো? 15টির দাম 8 টাকা। অতএব একটির দাম কত হবে? 8-এর 15 টাকা। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে কত? 8-এর 15 টাকা। এবার সে বিক্রয় করে কতটি? টাকায় 60টি বিক্রয় করে। টাকায় 60টি। তাহলে 60টির বিক্রয় মূল্য 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত হবে? 1/60 টাকা। তাহলে আমাদের ভগ্নাংশ বড় কোনটি হচ্ছে? 1/60 এটি হচ্ছে বিক্রয় মূল্য, আর 8-এর 15 এটি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে বড় কোনটি বলেন তো? 15, 4 8 32। তাহলে এটি বড় হচ্ছে, 8-এর 15 বড়। তাহলে কি আমাদের ক্রয় মূল্য হচ্ছে বেশি, তার মানে কি আমাদের ক্ষতি হচ্ছে? যে 8-এর 15 বিয়োগ 1/60, এই পরিমাণ টাকা কি আমাদের ক্ষতি হচ্ছে? তাহলে টোটাল ক্ষতির পরিমাণ কত? এটিকে আমাদের পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে আমাদের টোটাল ক্ষতি বের করি। লসাগু করলে 4-15 60, মানে 4 4 8 32 মাইনাস 15, তার মানে 17-এর 60 টাকা কি হয় আমাদের ক্ষতি হয়। তাহলে আমাদের এই যে 17-এর 60 টাকা ক্ষতি হচ্ছে, এটার কত টাকায় ক্ষতি হচ্ছে? এটা ক্ষতি হচ্ছে 8-এর 15 টাকায়। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ করতে হলে কি করব? এত ভাগ 8-এর 15 গুণন 100। তাহলে 17-এর 60 গুণন 15-এর 8 গুণন 100। তাহলে 15 মানে 4 15 60। আর এদিকে কত হবে? 4 25 100। তার মানে আমাদের উত্তর থাকছে হচ্ছে 25। 4 4 16, 425, আর নিচে থাকছে 8। তাহলে 425 ভাগ 8 করলে কত হবে? 425 ভাগ 8 করলে হবে হচ্ছে 5 8 40। এখানে 2 থাকছে 25, 3 8 24, 1 থাকছে 8 2 16। তাহলে আমরা 53.2 পর্যন্ত নিতে পারি। আমাদের কি অপশন কি এরকম কোনো কিছু আছে? আমাদের তো অ্যান্সারের সাথে মিললো না। তাহলে কি করলাম? ভাইয়া মনে হয় কাটাকাটির ওই জায়গায় সমস্যা আছে একটু। হুম। তো আমরা টোটাল 15টি দিলাম, তার মানে 3, এখানে 5 টাকা হচ্ছে। আবার প্রথম থেকে একটু রিভিউ করি। আর 5টি মানে হচ্ছে 15টির দাম হচ্ছে 3 টাকা। তাহলে আমাদের টোটাল 8 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 8 টাকা হচ্ছে 15টির ক্রয় মূল্য। তাহলে একটির ক্রয় মূল্য হবে 8-এর 15। একটির ক্রয় মূল্য হবে হচ্ছে আমাদের 8-এর 15। ওকে। এবার 1 টাকায় 4টি আমলকি বিক্রয় করে। তার মানে একটির বিক্রয় মূল্য হচ্ছে 1/60 টাকা। তার মানে 8-এর 15 বিয়োগ 1/60। তাহলে আমাদের এখানে 4 15 60। তাহলে 4 4 8 32, আর এখানে 15। তাহলে 15 30, 17-এর 60। তাহলে আমাদের এই 17-এর 60 টাকা ক্ষতি হচ্ছে, এই পরিমাণ টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? আমাদের ক্ষতি পার্সেন্টেজ বের করার জন্য আমাদের ক্রয় মূল্য ছিল হচ্ছে 8-এর 15 টাকা। তাহলে 8-এর 15 ভাগ 8-এর 15 গুণন 100। তাহলে এখানে আমরা পাবো কত? 17-এর 60 গুণন 15-এর 8 গুণন 100। এখান থেকে 4 15 60, 4 25 100। তাহলে 17 গুণন 25 ডিভাইডেড বাই 8।
স্যার একটা কথা বলতাম। হুম হুম, প্লিজ। স্যার আমার মনে হচ্ছে যে স্যার বিক্রয় মূল্য তো স্যার আমরা মানে টাকায় 4টি করে বের করছি, কিন্তু স্যার মোট আমাদের মানে বস্তু ছিল স্যার 30টা না স্যার, তাহলে 30টার মানে বিক্রয় মূল্য বের করা লাগবে না স্যার? ওখানে তো আমরা শুধু একটির বিক্রয় মূল্য বের করছি আর কি। মনে হচ্ছে ওইখানে হয়তো ভুল থাকতে পারে। আমরা এখানে 30টির যে ক্রয় মূল্য ছিল, আমরা 30টির ক্রয় মূল্য থেকে একটির ক্রয় মূল্য বের করে নিয়েছি। আমাদের জি 30টির স্যার। ক্রয় মূল্য হচ্ছে কত? আচ্ছা আচ্ছা, ইয়েস, আমরা যেখানে 15টি করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমলকি ছিল কতটি? 30টি। হ্যাঁ? এই যে আমরা এই যে 3 টাকা দরে 15টি কিনেছি, আর 5 টাকা দরে 15টি, টোটাল হচ্ছে 30টি আমলকি 30 ক্রয় করেছি। বিক্রয়। হ্যাঁ হ্যাঁ, 30টি আমলকি ক্রয় করেছি। 30টি আমলকির ক্রয় মূল্য ছিল কত? 8 টাকা। জি স্যার, 30টা। ঠিক আছে, তাহলে 30টির ক্রয় মূল্য 8 টাকা হলে একটির ক্রয় মূল্য কত? 8-এর 30 মানে হচ্ছে 4-এর 15। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 4-এর 15 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 4-এর 15। 4-এর 15 ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 4টির দাম 1 টাকা, তাহলে একটির দাম হচ্ছে 1-এর 4 টাকা। এক্ষেত্রে বড় থাকছে আমাদের এটি, 4-এর 16। তার মানে এক্ষেত্রে আমাদের কত 30টির ক্ষতি বিক্রয় মূল্য হচ্ছে? বের করতে হবে না স্যার? হুম, আমাদের বিক্রয় মূল্য যে টাকায় 4টি, 30টি বস্তু বিক্রয় মূল্য বের করতে হবে। আমরা 30টি থেকে কনভার্ট করে যে একটির ক্রয় মূল্য নিয়ে নিলাম। আমাদের 30টির ক্রয় মূল্য ছিল কত? 8 টাকা। অতএব একটির ক্রয় মূল্য কত হবে? 8-এর 30 টাকা। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে 4 × 2 = 8, 15 × 2 = 30, 4-এর 15। এটি তো আমরা 30টি থেকে একটিতে কনভার্ট করলাম। একটির ক্রয় মূল্য 4-এর 15 টাকা। আবার বলা আছে যে 4টির বিক্রয় মূল্য 1 টাকা। জি 4টির স্যার, এবার বিক্রয় বুঝছি। মূল্য 1 টাকা। ঠিক আছে, অতএব জি একটির স্যার। বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য মানে হচ্ছে 1-এর 4 টাকা। একদম। ঠিক আছে, স্যার বুঝছি। আমাদের 4-এর 15 বিয়োগ 1-এর 4 সমান এখানে কত হচ্ছে? 4-15 = 60, তাহলে 4-এর 4 = 16, 15। 1-এর 60 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। তো আমাদের এই 1-এর 60 টাকা যেহেতু ক্ষতি হচ্ছে, এটাকে আমরা যদি শতকরায় রূপান্তর করতে চাই, তাহলে এটা ক্ষতি হচ্ছে কত টাকার উপরে ক্ষতি হচ্ছে? 4-এর 15 টাকার উপরে, গুণন 100। আমাদের এখানে কত থাকছে? 1-এর 60 গুণন, এটা উপরে যে উল্টে যাবে, 15-এর 4 গুণন 100। এবার দেখি আমরা কাটাকাটি করলে কত হয়। হুম, আমাদের 15 মানে হচ্ছে 4-15 = 60। তাহলে উপরে থাকছে 100, নিচে থাকছে 4-এর 4 = 16। তাহলে আমরা কাটাকাটি করলে কত হবে? 16 6 6 16 96। 6 দশমিক, 6.25। হ্যাঁ, 100/16। তাহলে আমরা 6 96 দিলাম, তাহলে এখানে থাকছে কত? 4। 40-এর মধ্যে দিতে পারি 16×2 = 32, তার মানে 8 থাকছে। তার মানে 80, 5-16 80। তাহলে 6.25, 6.25 আমাদের ক্ষতি হচ্ছে, 0.25%। ঠিক আছে, আমাদের লাস্ট অন না, এই স্লাইডে তো প্রথমে আলোচনা করেছিলাম, তাহলে আমাদের অঙ্ক যেগুলো নিয়েছি মোটামুটি সবগুলো কভার হয়ে গেল। তো আমরা কি শেষ অঙ্কটি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা 2টি চ্যাপ্টার একসাথে শেষ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বোঝা যাচ্ছে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা শেষ করে দিতে পারি নাকি? আজকে ক্লাসটি অনেক লম্বা একটি ক্লাস হয়ে গেল।